বন্ধুরা, মা বাবা হলো সেই বৃক্ষ যার শীতল ছায়ায় আমরা সবাই সুখে শান্তিতে থাকি। আজ আমরা শুনতে চলেছি এমন এক বাচ্চা মেয়ের গল্প যে জন্ম থেকে দেখতে ও শুনতে পায় না। তার বাবা মা তাকে অল্প বয়সে ছেড়ে চলে গেলে তার জীবনে আসে একজন বেকার ছেলে। সে কি বাচ্চা মেয়েটির মা বাবা শূন্যতা পূরণ করতে পারবে, নাকি বাচ্চাটি আজীবন অনাথ থেকে যাবে, তা আমরা জানবো এই মুভিটির মাধ্যমে। এই লোকটির নাম জ্যাক। জ্যাক একটি ছোট্ট ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মালিক। আজ তার একটি ফাংশন থাকায় সে তার কলিগদের বাড়ি থেকে নিয়ে আসে, কিন্তু ইয়ানা নামের এক কলিগ এখনো এসে না পৌঁছায় জ্যাক তাকে অনেক বকাঝকা করে। ঠিক তখন তার মোবাইলে হাসপাতাল থেকে একটি কল আসে। সেখানে গিয়ে জ্যাক জানতে পারে ইয়ানা একটি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এই খবর শুনে জ্যাক শক হয়ে যায়, কারণ ইয়ানা জ্যাকের সবচেয়ে কাছের বন্ধু ছিল। জ্যাক কি করবে কিছুই বুঝতে পারে না। ডাক্তাররা তাকে জানায় তারা ইয়ানার কাছ থেকে শুধুমাত্র একটি নাম্বার পেয়েছে, যেটা কিনা জ্যাকের ছিল। ডাক্তার জ্যাককে বলে, আপনি কি তার কোনো রিলেটিভকে চেনেন যে কিনা তার অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ সম্পন্ন করতে পারবে? কিন্তু জ্যাক ইয়ানার আত্মীয় সম্পর্কে কিছুই জানে না। তাই জ্যাক ইয়ানার বাড়িতে যায় এবং যখন সে গেটের কাছে পৌঁছায় সে বুঝতে পারে দরজাটি আগে থেকেই খোলা রয়েছে। জ্যাক ঘরের ভেতরে প্রবেশ করে, যেখানে সকল জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল। সে বেশ কয়েকবার আওয়াজ করে কিন্তু কোনো সাড়া পায় না। এরপর জ্যাকের কানে ছোট্ট বাচ্চার পায়ের আওয়াজ আসে। কাছে গেলে জ্যাক দেখতে পায় সেখানে 7 বছরের একটি মেয়ে বসে আছে, যে কিনা ফাঙ্গাস লাগা একটি বাসি রুটি খাচ্ছে। বাচ্চাটি হলো ইয়ানার মেয়ে। ইয়ানা তার মেয়েকে অসম্ভব ভালোবাসে, যার জন্য সে এতদিন এই পৃথিবীতে বেঁচে ছিল। জ্যাক তাকে বলে, তুমি এই বাসি রুটি কেন খাচ্ছ? বাচ্চা মেয়েটি এর কোনো জবাব দেয় না। জ্যাক হাত নাড়িয়ে বাচ্চাটির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মেয়েটি এতেও কোনো সাড়া দেয় না। অনেকটা সময় পর জ্যাক বুঝতে পারে মেয়েটা শুনতে পায় না, সেই সাথে দেখতেও পারে না। জ্যাক বাচ্চাটির কি করবে তা নিয়ে ভাবতে শুরু করে। একজন অন্ধ বধির বাচ্চার কেই বা দায়িত্ব নেবে তা ভেবে জ্যাকের মাথা কাজ করা বন্ধ করে দেয়। জ্যাক তখন ইয়ানার এক্স হাজব্যান্ডকে ফোন করে, কিন্তু ইয়ানার স্বামী সাফ মানা করে, বাচ্চার ও তার মায়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। টেনশনে জ্যাক ঘরের এক কোনায় গিয়ে সিগারেট ধরায়। সিগারেটের গন্ধ পেয়ে বাচ্চাটি তার দিকে এগিয়ে আসে, কারণ ইয়ানাও নিয়মিত স্মোকিং করত। বাচ্চাটি জ্যাককে তার মা ভেবে জড়িয়ে ধরে, কিন্তু যখন বাচ্চাটি অনুভব করে এটি তার মা নয় বরং কোনো অপরিচিত লোক, তখন সে জোরে জোরে কান্না শুরু করে। কান্নার আওয়াজ পেয়ে বাড়ির মালিক সেখানে চলে আসে। বাড়িওয়ালা জ্যাককে মেয়েটির বাবা মনে করে এবং তাকে বলে, তোমাদের স্বামী স্ত্রীর ঝামেলার মধ্যে বেচারা মেয়েটাকে কেন টানছো? যদি মেয়েকে সামলাতে না পারো তাহলে তাকে চাইল্ড কেয়ারে দিয়ে দাও। তখন জ্যাক বাড়িওয়ালাকে বলে তার মা কিছুক্ষণ আগে মারা গিয়েছে, এখন সে বাচ্চাটার কি করবে বুঝতে পারছে না। মহিলাটি জ্যাককে জানায় আগামী মাসে এই বাসার চুক্তি শেষ হবে এবং তোমাদের সিকিউরিটি ডিপোজিট বাবদ $70,000 দিয়ে দেওয়া হবে। এটা শুনে জ্যাকের মাথায় একটি আইডিয়া আসে, আর তা হলো সে যদি মেয়েটির বাবা হওয়ার অভিনয় করে তাহলে সে সব টাকা নিজের কাছে রাখতে পারবে। জ্যাক এরপর তার বাসায় যায়। সেখানে জ্যাক তার রুমমেট থেকে জানতে পারে যে রেন্ট পে না করার কারণে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। তাই জ্যাক আবার বাচ্চা মেয়েটির কাছে ফিরে আসে। মেয়েটি যখন জ্যাকের জুতা চেক করে তখন সে বুঝতে পারে এটি তার মা নয় বরং অপরিচিত কেউ। তাই সে চুপচাপ এক কোণে গিয়ে বসে পড়ে। জ্যাক মেয়েটির জন্য নুডলস তৈরি করে তাকে খেতে দেয়। মেয়েটি নুডলসের গন্ধ শুকে না খেয়েই সেখান থেকে দূরে সরে যায় এবং আবার সেই বাসি রুটি খাওয়া শুরু করে। জ্যাক মেয়েটিকে এই বাসি রুটি খেতে মানা করে, কিন্তু মেয়েটি তার একটা কথাও শুনতে পায় না। তাই জ্যাক রুটিটি ডাস্টবিনে ফেলে দেয়। কিছুক্ষণ পর মেয়েটি আবার জুতা রাখার স্ট্যান্ডের সামনে যায়, কিন্তু এবার সে কোনো জুতো পায় না। এটি বুঝে বাচ্চা মেয়েটির মুখে আনন্দের রেখা ফুটে ওঠে। আসলে জ্যাক ইচ্ছে করে জুতো লুকিয়ে রাখে, এটি দেখার জন্য বাচ্চা মেয়েটি একা একা কি করে। এরপর মেয়েটি টেবিলের সামনে গিয়ে কিছু একটা খোঁজা শুরু করে, আর তা না পেয়ে টেবিলের সকল জিনিসপত্র ফেলে দেয় এবং জোরে জোরে কান্না শুরু করে।
এটি দেখে জ্যাকের মনে হয় মেয়েটি হয়তো সেই বাসি রুটিটি খুঁজছে। তাই জ্যাক বাজারে গিয়ে মেয়েটির জন্য নতুন পাউরুটি নিয়ে আসে, কিন্তু বাচ্চা মেয়েটি রুটি না খেয়ে টেবিলের কাছে এসে জ্যাকের বানানো নুডলস খাওয়া শুরু করে। এরপর মেয়েটি ওয়াশরুমে গিয়ে সাবান নিয়ে খেলা শুরু করে। জ্যাকের এটা দেখে খুবই খারাপ লাগে, কারণ মাত্র 7 বছরের এই বাচ্চা মেয়েটি সূর্য বা বাইরের পৃথিবীর আলো কোনোদিন দেখেনি। মেয়েটিকে আজ অনেক খুশি লাগছিল, এজন্য হয়তো সে অনেকদিন পর নতুন কিছু খেয়েছে। পরের দিন ঘুম থেকে উঠে জ্যাক দেখে বাইরে কিছু লোক এসেছে, যারা কিনা তাদের ফ্ল্যাটটি দেখতে এসেছে, যাদের সাথে কয়েকজন পরিচ্ছন্ন কর্মীও আছে। তাই জ্যাক মেয়েটির পোশাক পাল্টানোর কথা চিন্তা করে, কারণ মেয়েটি গত 6 দিন ধরে একই পোশাক পরে আছে। কিন্তু মেয়েটি তার কোনো কথাই শুনে না, উল্টো জোরে জোরে চিৎকার করা শুরু করে। তাই জ্যাক সবকিছু ছেড়ে দিয়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু মাঝপথে জ্যাকের মনে পড়ে সে তার ফোন আর ল্যাপটপ ঘরেই ফেলে এসেছে। সে আবার সেখানে যায়। ততক্ষণে বাড়িওয়ালার লোকজন ঘরে ঢুকে বাচ্চা মেয়েটিকে দেখে ফেলে। জ্যাক টাকার কথা চিন্তা করে তাদের মুখোমুখি হয়। বাড়িওয়ালা মহিলা বাচ্চা মেয়েটির অপরিচ্ছন্ন পোশাক দেখে জ্যাককে মেয়েটিকে গোসল করাতে বলে, কিন্তু মেয়েটি তার কোনো কথাই শুনছিল না। তাই জ্যাক বুদ্ধি করে একটি কৌশল বের করে। সে মেয়েটির মায়ের সোয়েটার নিয়ে আসে এবং গন্ধ শুকিয়ে তাকে বাথরুমে নিয়ে যায়। জ্যাক জানে না বাচ্চাদের কিভাবে গোসল করাতে হয়, তাই বাড়িওয়ালা মহিলা জ্যাককে অনেক বকাঝকা করে আর বলে, তুমি কেমন বাবা যে নিজের মেয়েকে গোসল করাতে পারো না। এরপর মহিলাটি মেয়েটির হাতে একটি খেলনা দেয় এবং আরামসে গোসল করিয়ে দেয়। ওই রাতে প্রবল বৃষ্টিপাত হয়, সেই সাথে বিজলিও চমকাচ্ছিল। মেয়েটি ভয় পেয়ে জ্যাকের পাশে এসে শুয়ে পড়ে, কিন্তু যখন জ্যাক তাকে স্পর্শ করে তখন সে বুঝতে পারে মেয়েটির প্রচন্ড জ্বর এসেছে। তাই জ্যাক মেয়েটিকে পিঠে উঠিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। বাসায় এসে জ্যাক দেখতে পায় তার কাছে এখন খাবার টাকাও অবশিষ্ট নেই এবং সিকিউরিটি বাবদ যে টাকা পাবে তা পেতেও এখন ঢের সময় বাকি। তখন জ্যাকের একটি সরকারি স্কিমের কথা মনে পড়ে, যেখানে প্রতিবন্ধী শিশুদের স্কুলে ভর্তি করালে সরকার পেনশন বাবদ মাসিক কিছু টাকা দেয়, কিন্তু সেখানেও কোনো কাজ হয় না। আসলে স্কিমটি সেই সমস্ত শিশুদের জন্য যারা শুনতে বা বলতে পারে না, কিন্তু বাচ্চা মেয়েটি বলতেও পারে না, চোখেও দেখতে পায় না। তাই জ্যাককে হতাশায় বাড়ি ফিরতে হয়। বাড়ি ফিরে আরেক সমস্যা সৃষ্টি হয়। সেখানে কিছু লোক ব্যাংক থেকে আসে এবং সঠিক সময়ে লোন পে না করায় তার বাড়ির সবকিছু জব্দ করে নেয়। এর মানে এটা দাঁড়ায় সিকিউরিটি বাবদ জ্যাকের যে টাকা পাওয়ার কথা এখন সে টাকাও সে পাবে না। তার অবস্থা আরো কঠিন হয়ে পড়ে যখন তার সাথে কাজ করা মেয়েরাও তাকে ছেড়ে চলে যায়, কারণ জ্যাক ঠিকঠাক কোনো ইভেন্টই অর্গানাইজ করতে পারছিল না। বাসায় এসে জ্যাক দেখে বাচ্চা মেয়েটি গেটের সামনে তার জন্য অপেক্ষা করছে। জ্যাক বাচ্চাটিকে ব্রেইলি টয়সের মাধ্যমে কিছু ওয়ার্ড শেখায়। জ্যাক বাচ্চাটির একটি নতুন নামও রাখে, আর তা হলো জুলি। জ্যাক তার হাতে ওয়ার্ড টয়গুলো দেয় আর তা ছুঁয়ে ছুঁয়ে জুলি তা পড়তে শুরু করে। জুলি ওয়ার্ডগুলো ছুঁয়ে তা অনুভব করতে পারত। পরের দিন জ্যাক কাজ করে বাসায় ফিরে, যেখানে জুলি প্রতিদিনের মতো তার জন্য গেটে অপেক্ষা করছিল। সেদিন জ্যাকের মুড ঠিক ছিল না, কারণ তার কোম্পানি অন্য একজন দখল করে নিয়েছে। তাই জ্যাক জুলিকে কিছু না বলেই ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন সে অফিসে যায় তখন সে জানতে পারে তার রুমমেটই তার কোম্পানি নিজের করে নিয়েছে। তার রুমমেট তাকে বলে এখন থেকে জ্যাককে তার জন্য কাজ করতে হবে। জ্যাক বুঝতে পারে না এখন সে কি করবে। বাসায় ফিরে জ্যাক দেখে জুলি ঘুমিয়ে পড়েছে। আজ সে তার জন্য অপেক্ষা করেনি। তখন তার মোবাইলে ব্যাংক থেকে একটি নোটিফিকেশন আসে, যেটা পড়ে জ্যাক জানতে পারে তার ক্রেডিট কার্ড ব্যাংক কর্তৃপক্ষ ব্লক করে দিয়েছে। সে তার মানি ব্যাগ চেক করে, যেখানে সামান্য কিছু টাকায় অবশিষ্ট আছে। সে মন খারাপ করে সারা রাত বসে থাকে। তখন সে সেখানে ইয়ানার ফোন দেখতে পায়। সে ফোন চেক করা শুরু করে, যেখানে সে ইয়ানা ও জুলি শৈশবের কিছু ছবি দেখে। ছবিতে তাদের দুজনকে অনেক আনন্দিত দেখাচ্ছিল। জ্যাক ভাবে ইয়ানা চাইলে জুলিকে জন্মের পরেই অনাথ আশ্রমে রেখে আসতে পারত, কিন্তু সে তা করেনি। কষ্টে থাকা সত্ত্বেও ইয়ানা জুলির জন্য লড়াই করবার সিদ্ধান্ত নিয়েছে। তারপর জ্যাকের চোখ পড়ে একটি মেসেজের দিকে, যেখানে ইয়ানা তার এক গ্রামের আন্টিকে কিছু
টাকা ধার দিয়েছে। জ্যাক সেই টাকা উদ্ধার করার সিদ্ধান্ত নেয়। এমনিতেও সে অনেক অর্থ কষ্টে আছে, অন্তত তাকে চুরি তো করতে হবে না। তাই সে জুলিকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সেই মহিলাকে খুঁজে বের করা এতটা সহজ ব্যাপার না, কারণ গ্রামটি অনেক বড় আর সেখান থেকে একজনকে খুঁজে বের করা বেশ কঠিন কাজ। তাই সে মহিলাটির ছবির প্রিন্ট বের করে সেখানকার সবাইকে বিতরণ করা শুরু করে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। জ্যাক মহিলাটিকে খুঁজে পায় না। জুলি প্রথমবারের মতো তাজা হাওয়া আর সূর্যের আলো অনুভব করে, যা সম্পূর্ণ তার জন্য নতুন অভিজ্ঞতা। গাড়িতে এসে জ্যাক জুলিকে দেখতে পায় না। সে বাইরে এসে জুলিকে খোঁজা শুরু করে। তখন তার নজর যায় দূরের একটি গাছের নিচে, যেখানে জুলি একটি কৃষক পরিবারের সাথে খেলা করছিল। জ্যাক সেখানে যায়। জুলির কারণে তার সেই কৃষকের সাথে ভালো বন্ধুত্ব হয়। জ্যাকের কাছে এখন এত টাকা নেই যে সে তাদের খাবার জোগাড় করতে পারবে। কৃষকটি তাকে একটি অফার দেয়, যদি সে কৃষিকাজে তাকে সাহায্য করে তবে তার বিনিময়ে তাদের খাবার ও থাকার ব্যবস্থা তিনি করে দিবেন। জ্যাক তার অফারে রাজি হয়, কিন্তু এসি রুমের টেবিলে বসে কাজ করা আর মাঠে ঘাম ঝরানোর মধ্যে আকাশ পাতালের পার্থক্য রয়েছে, যা সে একদিন কাজ করে বুঝতে পারে। পরের দিন তারা আবার সেই মহিলাকে খোঁজা শুরু করে। মাঝপথে জ্যাকের পানির পিপাসা পায়, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত কোনো দোকান না থাকায় সে একটি তরমুজ ক্ষেত থেকে তরমুজ চুরি করে খাওয়া শুরু করে। সে জুলিকেও তরমুজ খাওয়া শেখায়। জ্যাক তাকে তরমুজের বিচি কিভাবে ফেলতে হয় তাও শেখায়। এই মুহূর্তগুলি তাদের দুজনের জন্যই বিশেষ ছিল, কারণ তারা একে অপরের কাছে এখনো অপরিচিত। তখন সেখানে পার্ক নামের একটি মেয়ে আসে, যে জ্যাককে তরমুজ চুরি করতে দেখে ফেলে। জুলিকে দেখে মেয়েটি তাকে কিছুই বলে না। জ্যাক তখন ওই মহিলার ছবি দেখিয়ে পার্ককে জিজ্ঞাসা করে। তখন পার্ক তাকে বলে গ্রামের মানুষদের সাহায্যের প্রয়োজন হলে আগে তাদের জিনিসপত্র চুরি করা বন্ধ করো। আর তখন বৃষ্টি শুরু হওয়ায় তারা গাড়ির ভেতরে শুয়েছিল, কিন্তু জুলি বাইরে যাওয়ার জন্য জেদ করে, যার কারণে জ্যাক জুলিকে বকাঝকা করে। তাই জুলি মন খারাপ করে ওপাশ ফিরে বসে থাকে। তার বিষণ্ণ মুখ দেখে জ্যাকের খারাপ লাগে, তাই বাধ্য হয়ে সে জুলিকে বাইরে নিয়ে আসে। জ্যাক ছাতা নিয়ে জুলির পিছু পিছু হাঁটা শুরু করে, যাতে সে ভিজে না যায়। জুলি তো মনের আনন্দে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিল, আর জ্যাক বেচারাকেও এই অবুঝ বাচ্চার পিছু পিছু ছাতা নিয়ে ঘুরতে হয়। জ্যাকের গাড়ি দেখে পার্ক সেখানে আসে এবং তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে তারা সবাই বসে রাতের খাবার খাচ্ছিল। পার্কের সাথে তার ছোট দুই ভাই বোন ও একজন বৃদ্ধ বাবা থাকেন, যার ভুলে যাওয়ার রোগ আছে। খাবার সময় জুলি তার মুখের এঁটো খাবার বের করে জ্যাককে দিতে চায়। জুলির এ আচরণে জ্যাক খুবই রাগান্বিত হয়। তখন পার্কের বাবা তাকে বলে আমার মাও এই বাচ্চার মতো দেখতে আর বলতে পারতো না। সেও সবসময় মুখ থেকে একটু খাবার নিয়ে অন্যজনকে দিয়ে দিত। এই বিষয়ে আমরা যখন ডক্টরের কাছে জানতে চাই তখন তিনি বলেন এসব মানুষেরা এভাবে তাদের ভালোবাসা প্রকাশ করে। তারা যাদের অসম্ভব ভালোবাসে তাদেরকে মুখ থেকে খাবার দিয়ে দেয়। এসব শুনে নিজের অজান্তেই জ্যাকের চোখে পানি চলে আসে। কত অল্প সময়ে এই ছোট্ট মেয়েটি তাকে আপন করে ফেলেছে। জ্যাক পুরো রাত বাচ্চা মেয়েটির হাত ধরে বসে থাকে আর এটা ভাবতে থাকে আমার কাছে তো নিজের চলার মতোই টাকা নেই। আমি এই বাচ্চার দেখাশোনা কিভাবে করব, যে কিনা অন্য বাচ্চাদের থেকে সম্পূর্ণ আলাদা। সকালে জ্যাক পার্কের সাথে দেখা করে বলে তাদের সমস্যা ঠিক না হওয়া পর্যন্ত তারা এখানেই থাকবে। জুলির যত্ন নিতে দেখে জ্যাককে পার্কের অনেক ভালো লাগে, কিন্তু সে এটা জানতো না জ্যাক তার আসল বাবা নয়। এখানে থাকাকালীন জুলির জীবনে অনেক পরিবর্তন আসে। সে নতুন নতুন জিনিস শেখা শুরু করে, যা সে আগে কখনো অনুভব করেনি। তারা তিনজন একসাথে অনেক সময় পার করে, কখনো মাঠে কাজ করে আবার কখনো একসাথে খেতে বের হয়। একদিন হঠাৎ জ্যাককে খুঁজতে খুঁজতে তার পার্টনার সেখানে পৌঁছে যায়। সে জ্যাককে অনেক মারধর করে এবং বলে যে কার্ড তুমি ব্যবহার করছো সেটা কোম্পানির, তাই তা আমি নিয়ে যেতে এসেছি। যত দ্রুত সম্ভব আমার সাথে কাজে জয়েন করো, তোমাকে আমি ভালো স্যালারি দিব। জ্যাক বুঝতে পারে তার বেঁচে থাকাও এখন অনেক কষ্টের হবে। জ্যাক যখন বাসায় ফেরে তখন তার মুখে আঘাতের চিহ্ন দেখে পার্ক ঘাবড়ে যায় এবং তাকে এর কারণ জিজ্ঞাসা করে, কিন্তু জ্যাক পার্ককে এই বিষয়ে কিছুই বলে না। এখানে পার্ক জ্যাককে ধীরে ধীরে পছন্দ করা শুরু করে, কিন্তু তাকে সে মুখ ফুটে কিছুই বলে না।
রাতে ঘুমানোর সময় জুলির হাত জ্যাকের ক্ষতস্থানের ওপর পড়ে। জ্যাকের চোখের পানি তার হাতে লাগে। জ্যাক জুলির হাতে লিখে বলে, মানুষ যখন খুব কষ্টে থাকে তখন তার চোখ দিয়ে পানি আসে। জুলির এই ভিন্ন ভাষা আর নিজস্ব জগতের কথা চিন্তা করে জ্যাক চিন্তিত হয়ে পড়ে। সে এটা বুঝতে পারে না, সে না থাকলে এই নিষ্পাপ মেয়েটির কে দেখাশোনা করবে। পরের দিন সকালে সে একটি চিঠি রেখে সেখান থেকে চলে যায়। পার্ক চিঠিটা হাতে নেয়, যেখানে একটি বাসার নকশা ছিল। জ্যাক চিঠিতে লেখে তার বাবা একটি জারে টাকা রেখে নিতে ভুলে গিয়েছে। পার্কে চিঠিটা দেখে অনেক কষ্ট হয়, কারণ তারা তাকে না জানিয়ে সেখান থেকে চলে গিয়েছে। অন্যদিকে জ্যাক জুলির বাবাকে ডেকে এনে সবকিছু খুলে বলে। জুলির বাবা তাকে না নিয়ে উল্টো জ্যাকের হাতে টাকা ধরিয়ে দেয় এবং বলে, এই প্রতিবন্ধী বাচ্চার সাথে আমার কোনো সম্পর্ক নেই। জ্যাক অবাক হয়ে যায়, একজন বাবা তার মেয়ের সাথে এরকম আচরণ কি করে করতে পারে। তাই জ্যাক জুলিকে নিয়ে রাগান্বিতভাবে সেখান থেকে চলে আসে আর পুরো দিন জুলির সাথে সময় কাটায়। তার কাছে এখন আর কোনো টাকাও নেই যে জুলিকে নিজের কাছে রাখতে পারবে। তার মাথায় শুধু একটা চিন্তাই ঘুরছিল, এই নিষ্পাপ বাচ্চাটির দায়িত্ব কে নেবে। অবশেষে জ্যাক সিদ্ধান্ত নেয় সে জুলিকে অনাথ আশ্রমে রেখে আসবে আর ভাবে কিছুদিনের মধ্যে সে তার নতুন পরিবার খুঁজে পাবে যারা কিনা তার যত্ন নেবে। জ্যাক জুলিকে একটি এতিমখানায় নিয়ে যায়, সেই সাথে সে তার হাতে একটি রুটির প্যাকেট ধরিয়ে দেয়, কারণ জ্যাক জানে জুলি রুটি খেতে ভীষণ পছন্দ করে এবং তাকে ছেড়ে সেখান থেকে চলে যায়। জুলি দেখতে ও শুনতে পারে না, কিন্তু তার ভেতরেও একটি ছোট্ট হৃদয় আছে যেটা ভালোবাসা অনুভব করতে পারে। কিছুক্ষণ পর সে জ্যাককে পাশে না পেয়ে অনাথ আশ্রমের চারপাশে তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে জ্যাককে খোঁজা শুরু করে। সে সেখানকার সবকিছু ছুঁয়ে ছুঁয়ে দেখছিল, এই আশায় হয়তো সে জ্যাককে সেখানে পেয়ে যাবে, কিন্তু জ্যাক তো ইতিমধ্যেই সেখান থেকে চলে গিয়েছে। জ্যাককে না পেয়ে জুলি অঝরে কাঁদতে শুরু করে। সে তার ছোট্ট হাত দিয়ে জানালার কাছে বারবার আঘাত করে। জ্যাক ও জুলিকে ছেড়ে বেশি দূর যেতে পারে না। জুলির কান্না শুনে সে এসে জুলির হাত ধরে। জুলি তার হাতে টিয়ার্স লেখে, মানে সে এখন অনেক কষ্টে আছে। জ্যাক তাকে আশ্বস্ত করে যে সে তার কাছেই আছে। এরপর জুলি তার হাতে এমন কিছু লিখে যা জ্যাক কখনো ভাবেনি। সে লেখে বাবা। এটি দেখে জ্যাকের চোখে পানি চলে আসে। সে জুলিকে জড়িয়ে ধরে আর প্রমিস করে সে আর কখনোই তাকে ছেড়ে যাবে না। আর এরই সাথে এই মুভিটি এখানে সমাপ্ত হয়।